বেশ শীতল প্রবাহ, সমস্ত শরীর কেঁপে উঠল থরথরিয়ে। মানুষ নয়, নরকঙ্কাল। চোখ দুটো গর্তের মধ্যে, লাল আলোর শিখা। কথা বলার সময় দাঁতগুলো মড়মড় করে উঠল। গলা দিয়ে ভয়ার্ত স্বর বের হলো, আপনি? আবার ড্রাইভার হেসে উঠল। দু হাতে পাশা নড়লে যেমন শব্দ হয় তেমনই আওয়াজ। কঙ্কাল হাত দিয়ে ড্রাইভার একটা পৈতা তুলে ধরল। খানদানি ব্রহ্মদৈত্যী, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলাম। হ্যাঁ, আমার সঙ্গে ওদের। ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল তমলুক টকিসে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তমলুক টকিস থেকে আমি সুমিত বলছি। আজ তমলুক টকিসে আপনার জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প রাত গভীর। হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্ম 1916 সালে। তার প্রথম প্রকাশিত উপন্যাস ইরাবতী। তার লেখা ছোটদের জন্য অন্যতম বই ভয়ের মুখোশ, পাথরের চোখ। তার মৃত্যু হয় 1981 সালে। আজকের গল্প পাঠে আমি সুমিত, বিশেষ চরিত্রে পার্থ। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সববার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা রাখলাম। তো চলুন শুরু করা যাক আজকের গল্প রাত গভীর। বন্ধুর বোনের বিয়ে, যাবো খাবো চলে আসবো, এই ঠিক ছিল। কিন্তু গিয়েই মুশকিলে পড়লাম। বন্ধু একান্তে ডেকে হাত দুটো ধরে বলল, আরে ভাই শোন না, ভীষণ বিপদে পড়েছি রে। পাড়ার ছেলের দল পরিবেশন করবে ঠিক ছিল, কিন্তু তাদের মধ্যে এক দল বেপাড়ায় জলসা শুনতে চলে গেছে। লোক কম, তোদের একটু হাত লাগাতে হবে রে। আমরা কোমরে গামছা বেঁধে লেগে পড়লাম কাজে। সব যখন শেষ হলো রাত 12টা বেজে গেছে। নিজের আর কিছু মুখে দেওয়ার ইচ্ছে ছিল না। একটু টক দই খেয়ে রাস্তায় যখন পা দিলাম তখন রাত 12:30। বন্ধু বলেছিল নিমন্ত্রিতদের কারো একটা মোটরে উঠিয়ে দেবে, কিন্তু রাস্তায় নেমে দেখা গেল সবাই চলে গেছে, কোনো মোটর নেই। বন্ধুকে আশ্বাস দিলাম, আমি বড় রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরে নেব, তুই অত চিন্তা করিস না। আর 12:30 কলকাতার পক্ষে এমন কি রাত। রাস্তার মোড়ে গিয়ে দেখলাম এদিক ওদিক ফাঁকা, যানবাহন তো নেই, রাস্তা জনমানব শূন্য। ব্যাস, হঠাৎ আচমকা ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। বিরক্তিকর বৃষ্টির ফাঁকে রাস্তার আলোগুলো বেশ নির্জীব ও নিষ্প্রভ দেখাচ্ছিল। বৃষ্টির হাত থেকে বাঁচতে পিছিয়ে একটা দোকানের আড়ালে আশ্রয় নিতে গিয়েই বিপত্তি। একটা কালো কুকুর শুয়েছিল। অন্ধকারে দেখতে না পেয়ে একেবারে তার পেটের ওপর পা চাপিয়ে দিতেই লাফিয়ে রাস্তায় উঠে পড়লাম। রাস্তার কাছে আসতেই চোখে পড়ে গেল অনেক দূর থেকে একজোড়া আলো এদিকে এগিয়ে আসছে। মরিয়া হয়ে রাস্তার মাঝখানে দাঁড়ালাম। বাস, লরি, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি যাই হোক না কেন দুহাত তুলে থামাবো, তা না হলে সারাটা রাত এইভাবে দাঁড়িয়েই থাকতে হবে, কিংবা পিছু হেঁটে নিমন্ত্রণ বাড়ি গিয়ে বন্ধুকে ঘুম থেকে তুলে বিব্রত করতে হবে। আলো দুটো খুব ধীরে ধীরে এগিয়ে আস। মাঝে মাঝে সন্দেহ হলো, মনে হয় থেমেই গেছে, আর এদিকে আসবে না। পকেট থেকে রুমালটা বের করে ভিজে মাথাটা সবে মুছে নিচ্ছি। আচমকা একটা কর্কশ কণ্ঠস্বরে চমকে উঠলাম। আরে কি মশাই, রাস্তায় নটরাজ নৃত্য দেখছেন নাকি? তারপর চাপা দিলেই তো চটে যাবেন। তাড়াতাড়ি রাস্তা থেকে সরে এসেই লক্ষ্য করলাম একটা মিনি বাস। দূরের আলো জোড়া আর দেখা গেল না, তার মানে দূরের আলো দুটো এই মিনি বাসেরই ছিল। হঠাৎ খুব দ্রুত এসে পড়েছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি উঠবো। মিনি বাস থামলো, হাতল ধরে উঠে পড়লাম। মিনি বাস একেবারে ফাঁকা। অবশ্য এই মাঝরাতে তুই আর হবে কোথায়। পিছনের সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মাথাটা ভালো করে মোছা হয়নি। পকেট থেকে রুমালটা বের করে মাথা মুছতে লাগলাম। আমার আবার সর্দির ধাত, মাথায় জল বসলেই বেদম কাশে শুরু হয়। মুখ তুলে দেখলাম একটা ছোকরা আমার হাতে টোকা দিচ্ছে। দাদা, টিকিটটা করবেন। আচ্ছা, ঢাকুরিয়া যাবে তো? হ্যাঁ যাবে তো,
যেতেই হবে। কত ভাড়া? 30 টাকা ভাড়া। দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। টাকা? কথাটা বলেই বুঝতে পারলাম ঠিক বলিনি। দিনের বেলা যা রেট, এই মাঝরাতে দুর্যোগে সে রেট কখনো এক হতে পারে না। বাড়তি পয়সা বোধ হয় ড্রাইভার আর কন্ডাক্টরের পকেটে যাবে। কোনো কথা না বলে 30টা টাকা এগিয়ে দিলাম। টিকিট দিতে দিতে লোকটা বলল, এই মিনি বাসে যেখানেই যাবেন সেখানে এক ভাড়া। সামনে স্টপেজে নামলেও 30 টাকাই নিতাম। লোকটার সঙ্গে তর্ক করতে ইচ্ছে হলো না। তা বলুক যা ইচ্ছে, মাঝরাতে যে পৌঁছে দিচ্ছে এটাই আমার ভাগ্য। সিটে হেলান দিয়ে বসে বাইরের দিকে দেখলাম, সব ঝাপসা, কিচ্ছু দেখা যাচ্ছে না। মিনিবাস খুব জোরে ছুটছে। এত রাতে পথিক নেই, ট্রাফিক সিগন্যালের বালাই নেই, তাই এই বেপরোয়া গতি। কিছুক্ষণ বসতে বসতে চোখে ঘুম এসে গেল। ঘুমিয়ে পড়লেও অসুবিধে নেই, কন্ট্রাক্টর তো জানে আমি কোথায় নামবো। ঢাকুরিয়া এলে নিশ্চয়ই ডেকে দেবে। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাসে আমি আর একা নই। বাসের একেবারে কোণে মাথা থেকে পা পর্যন্ত একজন শাল মুড়ি দিয়ে বসে আছেন। একে সারা শরীর ঢাকা, তার ওপর এই অন্ধকার। সহযাত্রীর মুখ দেখার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি যে ওনার দিকে তাকিয়ে আছি সেটা উনি যেন বুঝতে পেরেছিলেন। শালের ভেতর থেকে একটা গলা শুনতে পেলাম, কত দূর যাচ্ছেন? ঢাকুরিয়া। আপনি? ভবানীপুর। ভবানীপুরের কোথায় থাকেন? ভবানীপুরের সিমেট্রি চেনেন? ডিএল খান রোড, তাই তো? হ্যাঁ, ওখানেই আমি থাকি। আপনি গোরস্থানে থাকেন? কবর টবর পাহারা দেন নাকি মশাই? তা বলতে পারেন। আপনি এত রাতে রাস্তায়? বন্ধুর বোনের বিয়ে, ওখান থেকে ফিরছি। বেরোতে অনেক দেরি, ফোনের ব্যাটারিটাও শেষ। তারপর এই নাছোড়বান্ধা বৃষ্টি, যা তা অবস্থা। তা কি করা হয়? আমি আইটিতে চাকরি করি। আপনি? আমি এখন কিছুই করি না, আগে খেলার সাথে যুক্ত ছিলাম। আরে বাস, ক্রিকেট না ফুটবল? দুটোর কোনোটাই নয়, আমি ছিলাম কবাডির সাথে যুক্ত। বলেন কি, বাঙালি হয়ে কবাডি? এখন তো সব প্লেয়াররা। হ্যাঁ জানি, পাঞ্জাব হরিয়ানা, তাই তো। তবে আগে বাঙালিরাও কম যেত না। আচ্ছা, আপনার নামটা? অবনী সেন। আমি সৌভিক মুখার্জি। আপনার ফ্যামিলি কি আপনার সাথেই থাকে? না, এখন সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমার ভাই আছে একজন, অমরেশ সেন, সে এখন ইউপিতে থাকে। আচ্ছা আচ্ছা, আপনি কবাডিতে এলেন কিভাবে? সে অনেক কাল আগের কথা। বাবা আর্মিতে চাকুরি করতেন, পাঞ্জাবে পোস্টিং ছিল। তখন আমরা দু ভাই বাবার সাথে যখন দেখা করতে যেতাম মাঝে মাঝে, সে সময় ওখানে কবাডির খুব রমরমা। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতাম। সেই থেকে জেদও চেপে গেল। বাবাকে বললাম কবাডি শিখব, বাবা ভর্তি করিয়ে দিলেন। এখন এই চেহারা দেখে হয়তো অবাক হবে, তবে সেই সময় বেশ তাগড়া ছিলাম। প্রথম খেলায় অংশগ্রহণ করি জুনিয়র লেভেলে, ভালো পারফরমেন্স করি। তারপর আর ফিরে তাকাতে হয়নি। আমি কোথায় যেন শুনেছিলাম যে একজন বাঙালি কবাডি প্লেয়ার সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু সে তো অনেক আগের কথা। আর উনি মারাও গেছেন। ওনাকে কবরস্থ করা হয় ঢাকুরিয়ার সিমেট্রিতে। তার মানে আপনি? আমায় চিনতে পেরেছেন তাহলে? রাত তখন প্রায় 2:30। আমি টলটে টলটে বাসের মধ্যে এগোচ্ছি। যেভাবে মিনিবাস ছুটছে, এতক্ষণে ঢাকুরিয়া পৌঁছে যাওয়ার কথা। জিজ্ঞেস করার জন্য এদিক ওদিক টাকাতেই অবাক হলাম। মিনিবাস খালি, কেউ কোথাও নেই। ও মশাই শুনছেন? আরে ঠিক রুটে যাচ্ছেন তো? আরে ঢাকুরিয়া পিছনে ফেলে এলেন নাকি? আশ্চর্য, কোনো উত্তর নেই। গেল কোথায় লোকটা? আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন বোধহয় মিনিবাস থামিয়ে লোকটা নেমে গেছে, কিন্তু এভাবে মাঝপথে কি নেমে পড়তে পারে? ঝড়ের বেগে ছুটছে মিনিবাস। মনে হচ্ছে মাঝে মাঝে চাকাগুলো যেন রাস্তায় ছুটছে না। ঢাকুরিয়া কখন পার হয়ে গেছে নিচু হয়ে দেখলাম। দুপাশে ঘন জঙ্গল, জোনাকির বাহার। শহর ছাড়িয়ে গাঁয়ের মধ্যে দিয়ে কোথায় চলছে মিনিবাস। আমি এগিয়ে সামনের সিটে গিয়ে বসলাম। ঝুঁকে পড়ে ড্রাইভারকে বললাম,
আরে দাদা, কোথায় চলেছেন? আরে জায়গাটার নামটা কি বলুন। ড্রাইভার পেছন ফিরল না, গম্ভীর গলায় বলল, আমি কি করে বলবো? কন্ট্রাক্টর ঘন্টা না দিলে আমি বাস থামাই বা কি করে? কিন্তু ঘন্টা দেবে কে? কন্ট্রাক্টর তো কখন নেমে গেছে। এবার ড্রাইভার পেছন ফিরল। এই পেঁচে ভূতগুলোর কথা আর বলবেন না মশাই। এই আছে এই নেই, এদের সঙ্গে না একসঙ্গে কাজ করাই ছক মারি। আমার মেরুদণ্ড বেশ শীতল প্রবাহ, সমস্ত শরীর কেঁপে উঠল থরথরিয়ে। মানুষ নয়, নরকঙ্কাল। চোখ দুটো গর্তের মধ্যে, লাল আলোর শিখা। কথা বলার সময় দাঁতগুলো মড়মড় করে উঠল। গলা দিয়ে ভয়ার্ত স্বর বের হলো, আপনি? আবার ড্রাইভার হেসে উঠল। দু হাতে পাশা নড়লে যেমন শব্দ হয়, তেমনই আওয়াজ। কঙ্কাল হাত দিয়ে ড্রাইভার একটা পৈতা তুলে ধরল। খানদানি ব্রহ্মদৈত্যী, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলাম। হ্যাঁ, আমার সঙ্গে ওদের তুলনা? মরেওছি ব্রাহ্মণের হাতে। ড্রাইভার মুখ ফিরিয়ে আবার স্টিয়ারিংয়ের দিকে নজর দিল। কি দাদা, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছেন কেন? টিকিট করেছেন? কন্ট্রাক্টরের কণ্ঠ। লোকটা হঠাৎ এলো কোথার থেকে? কিন্তু কোথায় লোকটা? শার্ট, প্যান্ট, কাঁধে ব্যাগ সব ঠিক আছে, কিন্তু লোকের চিহ্ন নেই। আচ্ছা, মিনি বাসে উঠেছি তো, ভুতুড়ে বোধ হয়। এখন প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলেই হয়। পকেট থেকে টিকিট বের করে দেখালাম, গলায় সাহস এনে বললাম, কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় আর থাকবো, সিটের তলে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। ঘুম হবার কি আর জো আছে? তারপর লোকটা পাশে বসলো। লোকটা বসলো মানে তার জামা কাপড় বসবার ভঙ্গি করলো। দেহ অদৃশ্য, অথচ কণ্ঠস্বর কানে আসছে। জিজ্ঞাসা করলাম, ভৈরব ভট্টাচার্য কে? ওই যে বাস চালাচ্ছে, বামনে দেখাচ্ছিল বুঝি। যে আসে তাকে পৈতে তুলে দেখায়। আজকাল আবার পৈতার কোনো মান সম্মান আছে নাকি? ওর জন্যই আমার এই অবস্থা। থেকে কোলের ওপর রাখলো, বেশ জুৎসই হয়ে যেন বসলো। তারপর বলতে শুরু করলো, স্টিয়ারিং ধরলে ভৈরবের আর জ্ঞান থাকে না। তখন মিনি বাস না উড়োজাহাজ কি চালাচ্ছে ভুলেই যায়। কতবার সাবধান করেছে, কিন্তু কে শোনে কার কথা? 5-6 বছরের বাচ্চা, হাতে মুড়ি ঠোঙা, রাস্তা পার হচ্ছিল, দিল তাকে চাপা। ব্যাস, চারদিক থেকে লোক ঘিরে ফেলল। আদলা ইটের বৃষ্টি শুরু হলো মিনি বাসের উপর। চায়ের দোকান থেকে এক টিকিওয়ালা বামুন বের হয়ে এলো, হাতে লোহার রড, একেবারে সোজা ভৈরবের মাথায়। আর শব্দটি করতে হলো না, স্টিয়ারিংয়ের ওপর নেতিয়ে পড়ল। আমি দরজা দিয়ে পালাবার চেষ্টা করছিলাম, ঠানিট এসে লাগলো আমার চোয়ালে। বাপ বলে ডিগবাজি খেয়ে রাস্তার উপর পড়লাম। সেই থেকে এই অবস্থা। ভৈরব বামুনের হাতে গেছে, নিজেই বামুন, তাই ব্রহ্মদত্তী। আর আমি? কথা আর শেষ হলো না। ভৈরব ভট্টাচার্য হুঙ্কার দিয়ে উঠল, ট্যাঙ্ক গ্রুপে প্যাসেঞ্জারকে আর যাতা বোঝাতে যাস না। তুই তো বললি সব ঠিক আছে, যাও জোরে, বাবুদের অফিসের দেরি হয়ে যাবে। খবরদার, কপালের নিচে অমন ড্যাব ড্যাব একজোড়া চোখ কিসের জন্য? রাস্তার লোকজন দেখতে পাও না? আমি বলবো তবেই থামবে? এবারে ওদের চেহারা দেখা গেল। চেহারা মানে কঙ্কাল, চেঁচামেচি, হইচই, শেষকালে হাতাহাতি, সর্বনাশ। ভৈরব ভট্টাচার্য স্টিয়ারিং ছেড়ে বাসের ভেতরে হাত বাড়ালো। আর তোর একদিন কি আমার একদিন। একবার ইটের ঘায়ে কারবার হয়েছিস তো, এবার দেখ আমার হাতে মরবি। গুপে ও অস্তিন গুটিয়ে রুখে দাঁড়ালো। আঙুলের হাড়গুলো মড়মড় করে উঠল। ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল বাসের মেঝের ওপর। বেশ, হয়ে যাক। দাদা বললে এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু আর মানুষ নই যে মিথ্যে কথা সহ্য করব। অপমান গায়ে মাখবো না। দেখি কার হারে কত শক্তি। আমি মহা মুশকিলে পড়লাম। দুই কঙ্কালের মাঝখানে আমি। লড়াই হলেও বেশিরভাগ চোট আমার উপর দিয়েই যাবে। স্টিয়ারিং ছেড়ে ভৈরব ভট্টাচার্য ভেতরে চলে এসেছে। স্টিয়ারিংয়ে কেউ নেই, অথচ ভুতুড়ে বাস উদ্দাম বেগে ছুটছে। বুঝতে পারলাম এক্ষুনি আশেপাশে দোকানের সঙ্গে কালিসান হবে। মিনিবাস চুরমার, সেই সঙ্গে আমিও। অনেকগুলো উত্তেজিত কণ্ঠস্বর, কেউ ভৈরব ভট্টাচার্যের পক্ষে সমর্থন করছে, কেউ গুপি। কিন্তু বাস তো খালি ছিল। এতগুলো লোক এলো কোথার থেকে?
মুখ ফিরে যা দেখলাম তাতে আমার মাথার চুল সজারু কাঁটার মতো খাড়া হয়ে উঠল। মনে হলো বুকের টুকটুক শব্দ বুঝি বন্ধ হয়ে যাবে। একেবারে সামনের সিটে আমার পাশে তখন হালদারের দাদামশাই, মাস দুয়েক আগে যিনি বাজার থেকে আসবার সময় বাসের চাকার তলায় একেবারে থেতলে গিয়েছিলেন। আর পিছনের লোকটিও তো আমার খুব চেনা, আমার অফিসের দপ্তরি। সে কদিন আগে অফিসের সামনে ট্রাম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসের তলায় গুড়িয়ে ছাতু হয়ে গিয়েছিল। আর একজনকেও তো চিনতে পারলাম, আমাদের ঝিয়ের 7 বছরের ছেলে রতন, সেও মারা গেছে বাসের চাকায়। বাকি লোকগুলোকেও ঠিক বুঝতে পারলাম না, তবে রক্ত মাংসের মানুষ কেউ নয়, সবাই কঙ্কাল। বিকট চিৎকার আর হাড়ের হাততালির কানে তালা ধরার শব্দ। লড়ে যা ভৈরব, আরে গোপী দেখি তোর মুরদ। একদল চেঁচাচ্ছে, সাবাস গুপি, একটা আবার একটা কাট, ভৈরবকে ঠান্ডা করে দে। একবার ভাবলাম যা থাকে কপালে, বাস থেকে দিই এক লাফ, কিন্তু ছুটন্ত এই বাস থেকে লাফ দিলে নির্ঘাত মৃত্যু, তাছাড়া নাববার জায়গা আটকেই তো মারামারি। হঠাৎ প্রচণ্ড একটা শব্দ, মনে হলো মিনি বাসটা দুহাতে তুলে কে যেন আছড়ে ফেলল। হাড়ের খটখাট, কলক বাজার ঝনাক ঝনাক সব লোকগুলো বুঝি তালগোল পাকিয়ে গেল। আমি বিদ্যুৎ গতিতে ছিটকে গিয়ে পড়লাম বাইরে। কতক্ষণ পড়েছিলাম জানি না। জ্ঞান ফিরতে ব্যাঙের ডাক কানে আসতে বুঝতে পারলাম কোনো পুকুরের ধারেই হয়তো এতক্ষণ পড়েছিলাম। দেহের কোথায় চোট লেগেছে হাত বুলিয়ে দেখতে গিয়েই চমকে উঠলাম। এক তিল মাংস কোথাও নেই, কেবল হাড় আর হাড়। স্বপ্ন দেখছি নাকি? চোখে হাত দিতেই হাত ভিতরে ঢুকে গেল, চোখ নেই, বিরাট দুটি গর্ত। অনেক কষ্টে কঙ্কাল দেহটা নিয়ে উঠে দাঁড়ালাম। ঠিক তখনই শুনতে পেলাম পরিচিত একটা কণ্ঠস্বর। এই সৌভিকবাবু, ঢাকুরিয়ায় থাকবেন না আমার সাথে আসবেন ভবানীপুর? আপনারা শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প রাত কবির। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন কিছু আপডেট সববার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, তমলুক টকিসের সমস্ত টিম মেম্বারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন, যাতে আরও ভালো কিছু গল্প আমরা আপনাদের পরিবেশন করতে পারি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন তমলুক টকিস। নমস্কার। গল্পের সমস্ত চরিত্র, স্থান, কাল সবই কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। তা সত্ত্বেও যদি ঘটনার সাথে বাস্তবের কোনো মিল পাওয়া যায়, তা নিতান্তই কাকতালীয়।